আচ্ছা। আ আমি যদি আমার জার্নিটার কথা বলতে যাই, ফার্স্ট এ একদম একটু শুরু থেকে শুরু করি। ব্যাপারটা হচ্ছে যখন আমার ইউএসএ ডেটটা আমি পেলাম আ 26 জুন। তো ফার্স্ট এর দিকে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমি আসলে একটু নার্ভাস। আমার একটা নেচার হচ্ছে কি অল্পতে নার্ভাস হয়ে যাই। যে কিভাবে কি করব? কিভাবে জিনিসটাকে গুছাবো? আমার পক্ষে তো পসিবল না এই টাইপের। তো আমার এই জার্নিতে আমার বাবার কথা যদি বলি, ফার্স্ট এ আমার বাবার কথা বলতে হবে। হি ইস মাই হিরো। কারণ আমার বাবার কন্ট্রিবিউশন না থাকলে আজকে হয়তো এই সাকসেস আমার আসতো না। এই কথাটা এই কারণেই বলা, বাবার মাধ্যমেই আসলে গ্রুপটা সম্পর্কে জানা, সাইকেল জিএসএ গ্রুপ। বাবা মানে কোন অফিসের কাজ-টাজ ফেলে মানে কোন গ্রুপ ভালো হবে, কি করতে হবে একটা ইউএস এর ক্যান্ডিডেট এর জন্য, এইগুলা নিয়ে বসে থাকতো। এরকম হইতো যে আমাকে WhatsApp করতেছে, এই যে এই গ্রুপে জয়েন করে দেখো, কথা বলে দেখো ওরা কেমন, এটা করো, এই কাজটা করো, এরকমই। তো সাডেন হচ্ছে বাবা একদিন সাইকেল জিএসএ গ্রুপের কথা বলছে। আপনাদের গ্রুপে বাবা অনেক আগে থেকে মানে এড ছিল আরকি তানিম ভাইয়ের যে গ্রুপে, আমাদের এই গ্রুপটাতে। অনেকদিন থেকে বাবা এড ছিল। কিন্তু আমাকে বলার পরে ১ম আমি এড হইনি। যে আচ্ছা ঠিক আছে হবনে। আনসামি করতাম। তো পরে বাবা আমাকে একদিন বকা দিছে, দিয়ে বলছে যে, "না হও, তুমি এড হও। তুমি তুমি কোন কাজের না, তোমার দ্বারা কিচ্ছু হবে না" বলে অনেক খারাপ লাগছিল আমার। দেন ওকে ঠিক আছে আমি এড হইছি। হওয়ার পর ১ম আমার তখন ইন্টারভিউ অনেক অনেক লেট ছিল। মানে ২ মাস ছিল প্রায় আমি যখন গ্রুপটাতে এড হই। হওয়ার পর ১ম আমি একদমই শুনতাম না। পরে একদিন সাডেন হচ্ছে আমি ভিসা এক্সপেরিয়েন্স একজনের শুনতেছিলাম। মেবি আনিকা আপু, ইভেন আনিকা আপু যিনি আমাদের একজন আপু ছিলেন, উনি ভিসা পাইছেন আলহামদুলিল্লাহ। আপু আমাদের সিলেটের। আপুর সাথে আমার বাবার একদিন দেখা হইছিল। তখন আপুকে বাবা বলছিলেন যে, "তুমি আমার মেয়েও ক্যান্ডিডেট, তুমি ওই গ্রুপটাতে এড হও।" এবং আপু আমাদের মানে এই যে গ্রুপটা উনি আমার বাবার বান্ধবী পাইছিলেন। তো পরে আপুর এক্সপেরিয়েন্স শোনার পর আমি এত ইন্সপায়ার্ড হইছিলাম, এটা বলার বাইরে। দেন ডিসাইড করলাম যে ঠিক আছে। মানে আমার এই আপুটা যেহেতু পাইছে, আমার মতোই তার স্কোর, আমার মতোই সেও আমার মানে আমরা সেম ব্যাচে ছিলাম। সো আমি কেন পারব না? ওই ইন্সপিরেশন ছিল। আর রেগুলার হচ্ছে মানে এর মক গুলা শুনতাম। এখন যদি বলি অনন্যা আপু, রুহি আপুর কথা, তানিম ভাইয়ের কথা। তানিম ভাইয়ের কথাটা পরে বলি। অনন্যা আপু আর রুহি আপুর কথা যদি বলি, আপুর সাথে আমার ১ম কথা হইছে যে, "আপু আমি ৭ দিনের আপাতত ৭ দিনের মক সেশনটা নেই। পরে যদি লাগে আমি এক্সটেনশন করব।" দেন আপু এত মানে কোঅপারেটিভ ছিলেন। উনি আমাকে বলছিলেন, "ঠিক আছে কোন সমস্যা নেই।" ইভেন আমার প্ল্যান ছিল যে আমি ৭ টা মক একটু গ্যাপ দিয়ে করব। একটা আজকে দিলে একটা ৩ দিন পরে পড়ে দিব এই টাইপের। এবং সেটা ছিল মের লাস্টের দিকে। আমাকে বাবা বলছে, "তুমি মের লাস্টের দিকে মক গুলো নাও। তোমার জন্য বেশি ভালো হবে। রেগুলার প্র্যাকটিস করতে পারবা।" এই আরকি। তো দেন হচ্ছে মকে ভর্তি হওয়া। হওয়ার পর ফার্স্ট মক এর কথা যদি আমি বলি, এই কারণেই বলা কারণ ফার্স্ট মক এর কথা চিন্তা করে যেদিন আমার মেইন ইন্টারভিউ ছিল, ওই ইন্টারভিউ যখন কম্পেয়ার করি, ইটস ডে নাইট তফাৎ। এটাকে বলা যায় আসলে দিন-রাতের পার্থক্য। কারণ অনেক চেঞ্জ ছিল। আদারওয়াইজ ওই ফার্স্ট এ তো মক দিত বা ইন্টারভিউ তে দাঁড়াইতো কখনোই আমি নিয়ে আসতে পারতাম না। তো ব্যাপারটা এতটাই সুন্দর ছিল কারণ ফার্স্ট এর মকে আমি কিচ্ছু পারি নাই। অনন্যা আপু আমার মক নিছিলেন মনে হয়। হ্যাঁ। এবং অনেক প্রশ্ন কি বলতেছিলাম না বলতেছিলাম। আমি ইউনিভার্সিটি চুজ করছি। আমি ইউনিভার্সিটির সৌন্দর্য বর্ণনা করতেছিলাম। যেটা হয় অ্যাজ ইউজুয়াল। একদমই বাজে আনসার ছিল ওগুলা। তো পরে আপু আমাকে বললেন যে, "আপনার আনসার গুলো এখনো প্রপারলি হয় নাই আপু। আপনি আরো কাজ করেন।" যেরকম ভাইয়া আপু আমাদেরকে সবসময় গাইড করে, তানিম ভাই এবং অনন্যা রুহি আপু। তো ঐরকম গাইড করা আপু আমাকে ফার্স্ট এ বললেন যে, "কিছু প্রশ্নে আমার প্রবলেম আছে। এগুলা ঠিক করতে হবে। আরো বেশি রিসার্চ করতে হবে আমার ইউনিভার্সিটি নিয়ে। এই প্রশ্নগুলো তোমাকে বুঝতে হবে।" দেন আমি আসলে একটা লাইন পাইছি। আমাকে কোন বইতে গেলে আমি একটা অথেন্টিক প্রিপারেশন নিতে পারবো। আমার প্রিপারেশনটা আমার ইন্টারভিউতে কাজে লাগবে। এবং ওই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করলাম। এবার ইউনিভার্সিটি সম্পর্কে আমার ফার্স্ট কাজ ছিল আমি প্রতিদিন মানে নিজের মতো করে আনসারটা বোঝার চেষ্টা করতাম। নিজে প্র্যাকটিস করতাম। আনসার লিখতাম। লিখার পর যখন আমি ফিল করতাম যে না আমার আনসারটা হয় নাই, আমি নিজেই মানে ভিসা অফিসার হইতাম, নিজেই স্টুডেন্ট হইতাম। প্রশ্নগুলা নিজের সাথে পড়তাম। পড়ার পর মনে হতো যে না, তুই সেই এই আনসারটা তোর হয় নাই। আমি আবার কেটে দিতাম। এরকম করে অনেক আনসার আমি লিখছি। ইভেন হচ্ছে সারাদিন ল্যাপটপে বসে থাকা ওই বিভিন্ন ওয়েবসাইট আমার যে ইউনিভার্সিটি সেই মানে ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখতাম, ওদের ক্যাম্পাসটা দেখতাম। ওয়ান কাইন্ড অফ এটা আমার ড্রিম ছিল যে ইউনিভার্সিটিতে আমাকে পড়তে হবে। এট এনি কাইন্ড অফ ওয়ে যে আল্লাহর রহমত থেকে আমাকে এখানে যাইতেই হবে। তো ঐরকম ভাবে আসলে ডে বাই ডে ১ম ২-৩ দিন আমার কোন রকম আসেনি, সত্যি কথা যেটা। সেকেন্ড মকও যেদিন দেই, সেদিনও হচ্ছে আমার আনসার মেকিং এ অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেম। আর আমার ১ম এ যেটা বলছি, অল্পতে নার্ভাস হয়ে যাই আমি। তো ওইটাই আরকি। তখন আপু যখন বলল
বললেন যে আপনাকে আরো কাজ করতে হবে। তো এসে তখন একটু নার্ভাস লাগতেছিল যে আমি মনে হয় পারব না, আমার দ্বারা হবে না। দেন সেম অ্যাজ ইউজুয়াল যেরকম প্রিপারেশন নেয়া নিলাম। আর তারপর হচ্ছে ডে বাই ডে আমি ফিল করতেছিলাম যে না, আস্তে, আস্তে আমার ইমপ্রুভমেন্ট আসতেছে। আমি ইমপ্রুভ করতেছি। তারপর তানিম ভাইয়া ৩ নাম্বার মক থেকে তানিম ভাইয়া আমার মক নিছেন। তানিম ভাইয়ার কথা যদি আমি বলতে যাই, একদম আমার মনের কথা যদি বলি, আমার ভাই নাই। এই মানুষটা আমার ভাইয়ের মতো। এত সুন্দরভাবে আমাকে গাইড করছেন। এবং আলহামদুলিল্লাহ আমার জার্নির পিছনে আমার বাবা-মায়ের পরে যদি আমার গার্ডিয়ান হিসেবে কেউ কাজ করে থাকে যে এত সুন্দরভাবে আমাকে গাইড করছে, তানিম ভাইয়া এবং অনন্যা আপু আর রুহি আপু এত সুন্দরভাবে আমাকে গাইড করছেন। তো আমি আমার বাবাকে গতকালকেও এটা বলতেছিলাম যে, "আব্বু এটা মনে হয় আমার একটা ব্লেসিং ছিল যে মানে আমি এই গ্রুপটায় এড হইছি। এত সুন্দরভাবে মক দিছি।" তো আমার বাবা আমার একটু ক্রেডিট নিতেছিল। তো দেখছো বাবা যতগুলা কাজ করে সবগুলা কিন্তু ঠিকই হয়। এই টাইপের। তো ভাইয়ার যখন মক নিলেন, ফার্স্ট এর মকটা মোটামুটি ছিল। ভাইয়া আমাকে বলছে যে, "তোমার আনসার মানে প্রনাউন্সিয়েশন ভালো বা আদার্স আনসার গুলো ঠিক আছে। বাট আরেকটু মানে আনসার গুলো কোলাবরেট করতে হবে, আরেকটু সুন্দর করতে হবে।" কিছু এরর ছিল ওগুলো আমাকে ধরায় দিছেন। এক্সাক্টলি আমার মনে নাই কোন, কোন পয়েন্টে। স্পন্সর এর ক্ষেত্রে একটু আমার আনসারটা একটু লং হয়ে গেছিল। তখন আমাকে বলছিলেন আনসারটা একটু শর্ট করতে হবে। তারপর হচ্ছে কেন আমি এই কোর্স নিতে যাচ্ছি, কেন এই ইউনিভার্সিটি। আর আরেকটা ব্যাপার যেটা আমি ভুল করছিলাম সেটা হচ্ছে আমাকে ভাইয়া প্রশ্ন করছেন হোয়াই ইউএসএ? আর আমি প্রশ্ন মানে আনসারটা বলে ফেলছিলাম যে মানে আমি ইউএসএ তে কেন যাচ্ছি সেটা না, কেন আমি ইউএসএ চুজ করছি। তো ইউএসএ তে কেন তুমি যাচ্ছ আর কেন ইউএসএ চুজ করছো ২ টা আনসারের মধ্যে পার্থক্য ছিল। এই জিনিসটা আমি ধরতে পারি নাই। বাট ভাইয়া আমাকে ওই জিনিসটা একদম সুন্দর করে ব্যাখ্যা করে দিছিলেন। যে এই ২ টা হচ্ছে ২ রকম প্রশ্ন। ওই জিনিসটা জানার পর অনেকটা আমার মনে হয়েছে যে আসলেই তো এই ব্যাপারটা ইন্টারেস্টিং। আমাকে আনসারটা বুঝতে হবে। আদারওয়াইজ আসলে মাইর খাইতে পারি আমি ইন্টারভিউতে গিয়ে। তো এই ব্যাপারটা কাজ করছে অনেক বেশি। তারপর হচ্ছে এই তো রেগুলার আমি ওই ওয়েবসাইটটা দেখতাম ওদের আনসার গুলাকে নিজে, নিজে আমার তার উপর আরেকটা ব্যাপার যেটা এখানে যারা আমাদের সিলেটি ভাই-বোনরা আছে আমরা জানি যে গত ২-৩ মাস বন্যার এত সুন্দর ড্রামা চলছে। এখন আলহামদুলিল্লাহ একটু রিলিফ পাইছি আমরা। আমার বাসা নিচতলায়। তানিম ভাই অনেক কাহিনী জানে। তো দেখা যেত ১ ঘন্টা বৃষ্টি আমার বাসায় সুন্দর মতো হাঁটু পানি উঠে যেত। এবং এটা ছিল কোরবানি ঈদের ১ সপ্তাহ আগে পর্যন্ত এই কাহিনী হইছে। ইভেন কোরবানি ঈদের দিন আমাদের বাসায় হচ্ছে ২ টা পর্যন্ত পানি বাসায়। ব্যাপারটা হইতো কি মানে পানি উঠতেছে, ঘরে একটা নোংরা অবস্থা, আবার ঘর ক্লিন করা। এসব করে, করে আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমার মনে হচ্ছিল আমি পারব না। একটা প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার আছে। মেন্টালি একটা রিল্যাক্সেশন এর ব্যাপার আছে। একটা নতুন জার্নিতে আমি যাব। তো আমাকে অবশ্যই কাম থাকতে হবে। অবশ্যই আমাকে একটা ভালো এনভায়রনমেন্ট থাকতে হবে। এটা মাস্ট। বা ফ্যামিলির সাথে আমাকে একটা ভালো সময় কাটাতে হবে। আব্বু-আম্মু আমাকে সাহস দিবে। বাট দেখা যাচ্ছে আব্বু-আম্মুকে সাহস দিবে। উনারা ঘর মুছতেই আছে, ঘর মুছতেই আছে। যেটা সত্যি। ইভেন আমিও সারাদিন এগুলো আনতেই যাইত। প্রিপারেশন নেওয়ার টাইমই পাইনি। আমাদের বাসায় লাস্ট ৫ থেকে ৬ বার পানি উঠছে। ঈদের দিনও ইভেনচুয়ালি পানি বাসায়। তো এই এত বাজে একটা সিচুয়েশন এ থেকে প্রিপারেশন নেওয়া এবং আমি ওই টাইম গুলোতে টোটালি পড়তে পারতাম না। তো আমি খারাপ লাগতো, খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। আমি তানিম ভাইয়াকে নক করতাম। যে, "ভাইয়া দেখেন আমার এই অবস্থা আমি কি করব বুঝতেছি না।" তো আসলে আপনারা যারা আছেন সামনে ইন্টারভিউ দিবেন, আপনারা এই জিনিসটা খুব বেশি জানেন যে মেন্টালি স্ট্রং থাকাটা এই টাইমে কতটুকু ইম্পোর্টেন্ট। সো এই জিনিসটা বলতে পারি যে ওই টাইমে ভাইয়া অনেক সাহস দিছে। যে, "আপু আপনি এই কাজটা করেন, ওই কাজটা করেন।" খুব বেশি সাহস দিছেন ভাইয়া ওই টাইমে। যেটা একদম সত্যি। এবং ভাইয়ার কথা শুনে মনে হয়েছে যে, "না, আচ্ছা ঠিক আছে পারব। সমস্যা নাই, টাইম এখনো আছে। আর আমার প্রিপারেশন ভালো।" মানে ভাইয়ার সাথে যখন কথা বলতাম, আমি ভাইয়াকে এটা বলতাম যে, "ভাইয়া আপনি আমার সাথে যখন কথা বলেন, ওই ১০-১৫ মিনিট আমি খুব ইন্সপায়ার্ড হয়ে আমার মনে হয় যে, না তুই শুধু পারবি।" আর পরে একটু পরে আমি আবার ডাউন হয়ে যাই। এইটা আমি মানে ভাইয়াকে বলতাম আরকি। তো আমার ইন্টারভিউ ডেট ছিল ২৬শে জুন। আমি তো সিলেট থাকি। ঢাকায় আমরা গেছি হচ্ছে ২৫ তারিখ। ২৫ তারিখ দুপুর ২ টার বাসে। তো আমার আসলে এই জার্নিটা বলার পিছনে মানে কারণটা হচ্ছে আমার বাবা, মা, আমার ২ বোন মানে আমার ফ্যামিলির সবাই আমার সাথে গেছে। প্ল্যান ছিল যে আমি আর বাবা যাবো। সবাই যাইতে হবে না। কারণ আমার আম্মু যেহেতু জব করে, আম্মুর ছুটি ম্যানেজ করা, ছোট, ছোট বোনদেরকে নিয়ে যাওয়া খুবই একটা প্যারাদায়ক অবস্থা ছিল। তারপরেও উনারা চায় যে না যাবো। এবং মানে বাবা হঠাৎ করে বলত যে, "না, তুমি পারবা না।" আবার বলত যে, "না, পারবা।" মানে ভয়, ভয় লাগতেছিল আরকি। তো ২ টার সময় আমার বাস ছিল। বাস ঢাকার জ্যাম আমরা জানি। আমি ঢাকায় পৌঁছাইতে, পৌঁছাইতে হইছে রাত্রে 11:30 11:30 যাওয়ার পর আমাদের একটা পরিচিত ছিল একজন। তো উনার বাসায় আমরা উঠছি। এবার এত টায়ার্ড লাগতেছিল বলার বাইরে। বাস জার্নি এস ইউজুয়াল করতে হয় না, খুব কম।
তো এত খারাপ অবস্থা ছিল। আমাকে সবাই বলছে, "তুমি একদিন হাতে রেখে যাও, রেস্ট নিতে পারবা।" বাট আমার এত খারাপ অবস্থা হইতেছিল, মানে বমি-টমি করে বাসায় আসার পর, হোটেলে যাওয়ার পর আরকি, খুবই বাজে। তার উপর আমরা রাতে বের হইছি। ১ম আমার ঢাকায় আমার ১ম বার ছিল। আমার আম্মুর, আমার ২ বোনের। বাবা এর আগে গেছেন যদিও। তারপর হচ্ছে আমরা ছিলাম ভিকারুননিসা নূন স্কুলের অপোজিটে। সিদ্ধেশ্বরী রোড ওইটা। ওইখানে আমরা রাতে বের হইছি খাবার হোটেলের জন্য, কোনো খাবার হোটেল পাই না। সব বন্ধ হয়ে গেছে। শুধু চাইনিজ গুলা খোলা ছিল। এই টাইপের। দেন কোনমতে রাতে খাওয়া-দাওয়া করছি। করার পর হচ্ছে ঐদিন রাতের কথা যদি বলি, তানিম ভাইয়ার আমাকে লাস্ট একটা মক নেওয়ার কথা ছিল। বাট আমি অনেক রাত হয়ে গেছে। 12:30 মনে হয় বেজে গেছে। ভাইয়াকে নক দিয়েছিলাম। পরে আনফরচুনেটলি ভাইয়া ঘুমায়ে পড়ছিলেন। কিন্তু অনন্যা আপু আর রুহি আপু ২ জনে আমাকে মেসেজ করছেন যে, "আপনি টেনশন করবেন না। একদম রিল্যাক্স থাকেন। তাহাজ্জুদের নামাজ পড়েন এবং দোয়া করেন।" এই ব্যাপারগুলা। এবং এটা বলা ঠিক না যদিও, বাট এজ এ মুসলিম আমি আসলে ফ্রিলি কথা বলি। আমার মানত ছিল যে আমি আমার ইন্টারভিউর আগের দিন রাতে তাহাজ্জুদ পড়বো। পড়তাম রেগুলার। আল্লাহর কাছে দোয়া করব। তো আগের দিন অনেক শরীর খারাপ লাগতেছিল। বাট হচ্ছে আমি আর আম্মু দুজনেই নামাজ পড়লাম। এবং সারারাত এত বেশি নার্ভাস লাগতেছিল। বাট তারপরেও ওকে ফাইন, পারবা। তোমার আর একটা দিন আছে, একটা রাত আছে। শান্ত থাকো, তুমি পারবা। নিজেকেই আমি মানে সাহস দিচ্ছিলাম। মা এত টায়ার্ড ছিল, আম্মু আমার সাথে ঐদিন ডিউটি করে মা আমার সাথে গেছেন। তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ টায়ার্ড। তার উপর ছোট একটা বোন আছে আমার। খুবই প্যারাময় অবস্থার মধ্যে দিয়ে মানে গেছি আরকি। তারপরে সারারাত আমি আর আম্মু জেগে আছি। কেউ ঘুমাই নাই। আমি নামাজ পড়তেছি, আম্মু নামাজ পড়তেছে, তাসবিহ পড়ে দোয়া করতেছি। আম্মু কান্না করতেছে। এরকম। তারপর হচ্ছে মনে হয় ভোর ৪ টার দিকে ঘুমাইছি, আবার ৬ টার দিকে উঠে গেছি। মানে তাও ঘুমের মধ্যে আমি ওইদিন স্বপ্ন দেখতেছিলাম যে আমি ভিসা ইন্টারভিউ দিতে, মানে ইন্টারভিউ দিতে গেছি আর আমার ভিসা হয় নাই। মানে একদম সত্যি কথা। তারপর লাফ দিয়ে উঠছি যে না, আমি আর ঘুমানো যাবে না। উঠে তাড়াতাড়ি পড়তে বস, তুই আনসার গুলো আরেকবার পড়। তারপর হচ্ছে আমার আনসার গুলা খুব সুন্দর করে নোট করে রাখছিলাম আমি আরকি। আ আমার ইউনিভার্সিটির যে ছোট, ছোট ইনফরমেশন গুলো আমি এমসিকিউর মতো করে লিখে রাখছিলাম। যদিও এত কিছু জিজ্ঞেস করবে না আমি জানতাম, বাট তারপরেও নিজের ড্রিম ইউনিভার্সিটি আর কোন রিস্ক নিতে চাই নাই। তো ওই নোট খাতাটা আমি আমার সাথে নিছিলাম। ছোট প্যাডের মতো। তো আনসার গুলো আমার একদম কি বলবো, মানে ঠোঁটের আগায় ছিল। যদিও আমাকে অনেকে বলছে যে আনসার মুখস্থ করার দরকার নেই। বাট ওই যে আমি এত প্র্যাকটিস করছি যে আমাকে মুখস্থ করতে হয় না। অটোমেটিক্যালি আমার মুখ দিয়েই আসতো। এই টাইপের ছিল। তো সকালে তো হচ্ছে ওরকম আনসার গুলো একটু প্র্যাকটিস করলাম। করার পর বাবা, আমার ইন্টারভিউ ডেট মানে সময় ছিল ১০:৪৫ এ। কিন্তু বাবা কোন রকম রিস্ক নিতে চায় নাই। যেহেতু ঢাকার একটু জ্যাম থাকে। দেন উবারে কল করে আমরা ৮:৩০ টার দিকে বের হয়ে গেছি। হওয়ার পর ৪০ মিনিটস মনে হয় লাগছে। আমরা এমবিসি তে চলে আসছি। এবার আসার পর তো আমার হার্টবিট বেড়ে গেছে। খুব ভয় লাগতেছিল যে, আল্লাহ আমি তো চলে আসছি। এখন তো আব্বু-আম্মুকে ছেড়ে যাইতে হবে আমাকে ভিতরে। ওরা তো থাকতে পারবে না। কেমন জানি লাগতেছিল। আর আরো খারাপ লাগতেছিল যে আম্মু আমাকে সাহস দিবে। না, আম্মু উল্টা কান্না করতেছে। উনারা আমার সাহস দিতে হচ্ছে। "আরে না, পারবো, সমস্যা নেই, টেনশন কইরো না।" মায়েদেরকে নিয়ে গেলে এই একটা ঝামেলা, বুঝছেন? কান্না করে দিবে। দেখবেন এটা একটা ভালো লাগে যে ঠিক আছে, যখন ভিতরে যাবেন ওইটাই কাজ করে সাহস। যে তোমার মা বাইরে দাঁড়ায় আছে, কান্না করতেছে, তোমাকে পারতে হবে। আমার একটু ভয়ও লাগে যে আল্লাহ যদি না পারি, আম্মু তো আরো ছোট হয়ে যাবে, আরো কষ্ট পাবে। তো আমার আম্মু আমার লাইফের সবথেকে বেস্ট এক্সপেরিয়েন্স, সবথেকে সুন্দর মুহূর্ত ছিল যখন আমি ঢুকি। ঠিক ওই টাইমে আম্মু আমাকে জড়ায় ধরছে, কান্না করতেছে যে, "তুমি পারবা। একদম ভয় করবা না।" এবং দিস ইস দ্যা ফার্স্ট টাইম যে আমি আমার বাবার চোখেও পানি দেখছিলাম। উনারা আমাকে নিয়ে এত টেনশন করতেছেন, তারপরেও দোয়া করতেছিলেন। এবং আমি ওইখানে জড়ায়-টড়ায় ধরলাম। এই ফিলিংস টা তো আসলে বলা যায় না। লাইফের সবথেকে বেস্ট মোমেন্ট টা একটু পরে আসতেছে, আমি তো ভাবি নাই। তারপর গেলাম ভিতরে। ফার্স্ট এ হচ্ছে আমাকে সাইন দিতে হইছে। একটা ছোট্ট ওই যে পোস্ট বক্স টাইপের থাকে না? ছোট্ট একটা রুমের মতো। এখানে আমাকে সাইন দিতে হইছে। এবং প্রিভিয়াস আমি অনেক ছবি দেখছিলাম গ্রুপে-টুপে যে কেমন হয় ইউএস ইন্টারভিউ রুম গুলা, বা কি করতে হয় না করতে হয়। বাট যাওয়ার পর মনে হইতেছিল কি ব্যাপার এত বড়, এবং খুব যে নার্ভাস লাগতেছিল আসলে তাও না। সুন্দর, মানে আমার ভালোই লাগতেছিল। মানে এত সুন্দর সবকিছু গুছানো সাজানো, এবং ওই পুরা রোডটাও কিন্তু অনেক সুন্দর। বিভিন্ন দেশের এমবাসি মানে ওখানে ছিল আরকি। দেন হচ্ছে গিয়ে মানে ফিঙ্গার আমার সিগনেচার দিলাম। দেওয়ার পর আমাকে দেখাই দিছে যে একদম ভিতরে চলে যেতে। যাওয়ার পর হচ্ছে আমার পাসপোর্ট মানে আরেকবার দাঁড়াইতে হইছে। তারপর হচ্ছে গিয়ে আমার পাসপোর্টে বারকোড লাগানো হইছিল। হওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে ইন্টারভিউ ডেট কয়টার দিকে? আমি বললাম ১০:৪৫ এ। তারপর হচ্ছে আমাকে আরেকবার যাইতে বললেন সামনে। দেন যাওয়ার পর হচ্ছে, হ্যাঁ, এবার হচ্ছে মেইন রুমে ঢুকে গেছি।
আমি যখন ঢুকি তখন ৯:১৫-২০ বাজে। আর আমার ডেট সময় ছিল ৪৫-এ, ১০:৪৫-এ। আমি ভাবতেছিলাম যে আমি অনেক আগে চলে আসছি। বাট গিয়ে দেখি যে না, মাশাআল্লাহ অনেক মানুষ। আচ্ছা, আরেকটা ব্যাপার। যখন হচ্ছে আমার পাসপোর্টে বারকোড লাগা ছিল, তখন ঠিক আমার পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। কি ভাবসাব নিয়ে সে লিফলেট পাইছে। মানে আমাকে দেখায়, দেখায় সে যাচ্ছিল। এরকম একটা ছিল। মানে মনে, মনে ভাবতেছিলাম, ঠিক আছে, আমি একটু পরে আমি আসতেছি লিফলেট নিয়ে। তুমি দাঁড়াও এইখানে। এরকম একটা ফিল হচ্ছিল। পরে হচ্ছে যখন গেলাম, যাওয়ার পর দেখি অনেক মানুষ। মানে মোটামুটি ভালোই ছিল। আমি ভাবছি যে কম হবে যেহেতু সকালবেলা। বাট অনেক স্টুডেন্ট ছিল, অনেক ফ্যামিলি ছিল এই টাইপের। যাওয়ার পর দেখি যে ২ টা লম্বা বেঞ্চের মতো থাকে। ওইখানে সবাই বসা। আর ১ম ১, ২, ৩, ৪, ৫ ১ম ৫ টা কাউন্টারে হচ্ছে শুধু ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল। আমি যাওয়ার পর বুঝতেছিলাম না যে কি হচ্ছে। মানে এখানে কি ইন্টারভিউ নিচ্ছে নাকি কি হচ্ছে বুঝতে পারতেছি না। পরে হচ্ছে আমি লাইনে ছিলাম। তো একজন, একজন করে যাবে ফিঙ্গারপ্রিন্ট দিতে। আর দেন হচ্ছে গিয়ে আমার আগে ২-৩ জন ছিলেন। উনারা ফিঙ্গারপ্রিন্ট দিলেন। এবং এখানে এখন আগে আমি শুনছিলাম যে অনেকে বলছে যে আপনি যদি মনে করেন এই কাউন্টারে আপনার ভিসা হওয়ার চান্স কম, ভিসা ইন্টারভিউ মানে ইন্টারভিউ অফিসার আপনাকে ভিসা দিবে না। আপনি কাউন্টার চেঞ্জ করে ফেলবেন ওয়াশরুমের কথা বলে। এটা যে একদম বাজে কথা, একদম মিথ্যা কথা আমি নিজে যাওয়ার পর বুঝতে পারছি। আমিও ভাবতেছিলাম, মানে আমি যাওয়ার পর একটু ভাব নিতেছি যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝে ফেলি যে কে কেমন। বাট এখানে এরকম কোনো সুযোগই নেই যে আপনি কিভাবে বুঝবেন। সবাই সবার মতো এখানে যারা অফিসার, এবং কোন অফিসার আপনাকে ভিসা দিবে, কোন অফিসার দিবে না, ইটস অল অ্যাবাউট লাক। আল্লাহর রহমতটা মানে আমি ওইদিন ফিল করতে পারছি যে আল্লাহ মনে হয় আমাকে উপর থেকে রহমত দিতেছেন আর আমার আমার কেমন, কেমন ভাবে যেন হয়ে গেছে। ব্যাপারটা এতটাই ম্যাজিক্যাল ছিল। কারণ যাওয়ার পর ১ম ৫ টা কাউন্টারই ফিঙ্গার নিচ্ছে। তো এখানে আমাকে এখানে যারা লিড করতেছে যে আপনি ওই কাউন্টারে যান, আপনি ওই কাউন্টারে যান। আমাকে বললেন যে আপনি ৫ নাম্বার কাউন্টারে যান। তো উনি সম্ভবত একজন ইন্ডিয়ান মহিলা ছিলেন। যাওয়ার পর আমাকে আমার আইটেমটি দেখতে চাইছেন। দেখার পর আমি দিছি। দেন আমাকে ফিঙ্গারপ্রিন্ট নিলেন। নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে, "আপনি কি প্রিভিয়াস মানে কখনো কি এর আগে ইউএস এর জন্য এপ্লাই করছেন?" তখন আমি বলছি, "না।" বলে, "আপনি কি সিউর?" এবার আমার তো কি মানে কি ব্যাপার? আমি তো করি নাই আসলে। আমি বলছি, "হ্যাঁ, আমি সিউর। আমি এর আগে কখনোই করি নাই। এটাই আমার ১ম বার।" পরে হাসি দিয়েছে, দিয়ে বলছে, "ওকে, ঠিক আছে।" মানে ওকে ফাইন। দেন আমি চলে আসছি। আসার পর হচ্ছে আমাদেরকে বসাইছে। যাদের, যাদের ফিঙ্গারপ্রিন্ট শেষ তাদেরকে ২ বেঞ্চে বসাইছে। এবং এখানে একটা সিস্টেম খুবই হাস্যকর মনে হচ্ছিল আমার, আবার সিরিয়াস ও লাগতেছিল। মানে ওই সিচুয়েশন এর মধ্যে হাসি পাচ্ছিল। একজন যাবে, তুমি একটু করে সামনে আগাবা। একজন যাবে, তুমি একটু করে সামনে আগাবা। মানে আমি নার্ভাস, একটু বসে থাকি চুপচাপ, সেই সুযোগটাও নাই। আপনাকে চলতে হবে এখানে। তো ৩ জন ছিলেন, লিড দিচ্ছিলেন যে আপনি ৫ আ মোটামুটি যাদের ফিঙ্গারপ্রিন্ট শেষ ওদেরকে অফিসারের কাছে পাঠানো হইতেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এবার আমাকে যখন একদম ১ম থেকে বসাচ্ছে, একটু, একটু করে তো সামনে যাচ্ছি। আ ৬ নাম্বার কাউন্টারে বন্ধ ছিল। না সরি, ৮, ৯, ১০, ১১, ১২ এই ৫ টা কাউন্টারে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে। আর ৬, ৭ বন্ধ ছিল ঐদিন। পরে একটু, একটু করে তো আমি যাচ্ছি। আমি যখন একটু সামনে থাকি ১ম ৮ নাম্বার কাউন্টার থেকে আমি হচ্ছে দেখতেছিলাম যে কোন অফিসার কিভাবে প্রশ্ন করে এবং তাদের মোটিভটা বুঝার চেষ্টা করতেছিলাম। তাদের আই কনট্যাক্ট বা তারা কেমন আচরণ ওটা বুঝার চেষ্টা করছিলাম আরকি। ৮ নাম্বার কাউন্টারে ছিলেন হচ্ছে গিয়ে একটা আ কিভাবে বোঝাই? খুব লম্বা করে একজন পুরুষ টাইপের। মেবি সেও আমেরিকান। তার কথাবার্তার স্টাইলটা খুব সুন্দর ছিল। হেসে, হেসে কথা বলতেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ১ম এ একটা ফ্যামিলি গেছে। ফ্যামিলি ভিসা ছিল ওইটা। ওইটাকে ওই ভিসাটা উনি অ্যাপ্রুভ করছেন। খুব সুন্দর হেসে, হেসে কথা বলে ভিসা অ্যাপ্রুভ করছে। আমার তো মনে হচ্ছিল যে না, উনি তো খুব ভালো। উনার কাছে পড়লে ভালো হয়। ১ম এ দেখায় আমার মনে হয়েছে যে উনার কাছে আমাকে দিতে হবে। পরে 2nd বার একটা মেয়ে যখন গেছে, যাওয়ার পর দেখি যে ও এত সুন্দর করে কথা বলছে। সে অনেক ভালো ছিল এবং ওর আমি শুনতেছিলাম এখানে একটা ব্যাপার হচ্ছে কি সব শোনা যায়। আপনি কি বলতেছেন না বলতেছেন, স্পেশালি অফিসাররা কি বলতেছে আপনি সব শুনতে পারবেন। তো ওই মেয়েটার কথা মোটামুটি কানে আসতেছিল আমার। অনেক সুন্দর করে সে কথা বলছে, অনেক প্রশংসা করছে, করার পর থেকে ভিসা দেয় নাই। এবার ওইটা দেখার পরে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আস্তে, আস্তে অবস্থা খারাপ হইতেছে। যে আল্লাহ, এত ভালো রেজাল্ট, এত ভালো করে কথা বলছে পারে নাই। আমি তো শেষ আজকে। এর মধ্যে নার্ভাসনেসটা কি পরিমাণ আমার কাজ করতেছিল। আমি চুপচাপ বসে, বসে ভাবতেছিলাম, আচ্ছা হোয়াই দিস ইউনিভার্সিটি? মানে অনন্যা পুরুষ আপু আমাকে যেভাবে প্রশ্ন করতেন আমি ওইভাবে নিজেকে প্রশ্ন করতেছিলাম। এবার ৬ থেকে ৭ সেকেন্ড চলে গেছে, আমি ওই প্রশ্নের আনসার মনে করতে পারি না। কোনভাবেই আমার আনসার মনে আসতেছিল না। আমি তো আল্লাহ, আমি তো আনসার পড়ছি, এগুলো তো আমার মুখস্থ, আনসার আসতেছে না কেন? এই যে একটা নার্ভাসনেস এর কারণে না মানে একদম শেষ। পরে অনেকক্ষণ পরে মনে হইছে, আচ্ছা হ্যাঁ, এইটা আনসার ছিল।
এরকম মানে নার্ভাসনেস এর কারণে আপনার এখানে হয়তো আপনি আপনার নামটাও ভুলে যাবেন। এই টাইপের অবস্থা হয়। বাট সিচুয়েশনটা কিন্তু ট্রাস্ট মি ওই এনভায়রনমেন্টটা মোটেই নার্ভাসনেস হওয়ার জন্য না। মানে নার্ভাস হওয়ার জন্যই না। কিন্তু একটা মানসিক চাপ কাজ করে যেটা ওই টাইপের। তো পরে ঘুরে, ঘুরে তো দেখতেছিলাম। এবার সবথেকে খারাপ ভিসা অফিসারের কথা যদি আমি বলি, আমি জানি না কোনো অপরাধ হবে কিনা বলাটা। একটা নিগ্রো টাইপের মহিলা ছিল, কালো চুল, মানে একটু কালো করে। সে এত খারাপ সে কাউকেই ভিসা এপ্লাই করে মানে আ কি বলে ভিসা সে একসেপ্ট করে না। কারোরটাই না। আমি ভাবতেছিলাম এই মহিলার কাছে যদি আমি পড়ি, আমি না সে তো মানে কাউকেই দিবে না। প্রচুর প্রশ্ন করে, প্রচুর কথা বলে, বলে লাস্টে ভিসা রিজেক্ট করে দেয়। সরি এভাবে বলে আউট করে দিচ্ছিল। এবং আরেকটা পুরুষ ছিল, সে হচ্ছে ৯ নাম্বার ছিল। ৮ নাম্বারের কথা তো আমি বললাম। ৯ নাম্বারে যিনি ছিলেন উনি মোটামুটি গোল্ডেন চুল ছিল। উনিও সম্ভবত আমেরিকান হবে বা একটু শ্বেতাঙ্গ আরকি। খুবই সুন্দর মানে সুন্দরভাবে কথা বলতেছিলেন তবে একটু মুডি ছিলেন। তো তারও মোটামুটি দেখলাম। কথা-টথা বলে ভিসা বাট কম্পারেটিভলি আমি যদি বলি ২৬শে জুন ভিসার পরিমাণ অনেক কম ছিল। অনেক কম। ইভেন আমি মানে অনেকে আমার চেনা জানা পড়ছিল। আমি দেখতেছিলাম যদিও কথা হয় নাই ওইখানে তো আসলে কেউ কারো সাথে কথা বলার মতো সিচুয়েশন থাকেই না। আমি চিনতেছি। আমি দেখতেছি যে তারা গেছে কিন্তু ভিসা হয় নাই। এবং আমি এত অবাক লাগতেছিল যে কি ব্যাপার আমি কি করব? এবং একটাই জিনিস মানে মাথায় নক করতেছিল যে এত কষ্ট করে তুমি আসছো, তোমার বাবা-মা ২ জনই বাইরে দাঁড়ায় আছে। আমার আম্মু কান্নাই করতেছিল। এই জিনিসটা আমাকে বারে, বারে কেন জানি একটা ধাক্কা দিতেছিল। যে তোমার আম্মু বাইরে কান্না করতেছে, তোমাকে ওই কান্নাটা থামাইতে হবে। খুশিতে যেন সে কান্না করে একটু পরে। এই জিনিসটা বারবার ফিল হচ্ছিল আমার। তো আমি আপনাদের সাথে আসলে একদম ফ্রেন্ডলি কথা বলতেছি। প্লিজ কিছু মনে করবেন না। একদম আমার যে ফিলিংস টা হইছে আমি সেটাই বলতেছি। আমার মনে হয় আপনারা যখন এই জিনিসটা ফিল করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো এই আরকি ব্যাপার। পরে ১০ নাম্বার কাউন্টারে একটা মহিলা ছিল। আর ১১ নাম্বার কাউন্টারে হচ্ছে ওই নিগ্রো মহিলাটা ছিল। এরকম। পরে আমার আগে আর ৩-৪ জন মানে বুঝতেছে যে এখন মানে আল্লাহু আকবার হওয়ার সময় হইছে। আমার টাইম আসতেছে আস্তে, আস্তে। ভয় লাগতেছিল অনেক বেশি। তারপর আমি লাস্ট টাইম তো প্রশ্নগুলো একটু ভাবতেছিলাম যে কি প্রশ্ন করবে। দেন জোরে, জোরে শ্বাস নিচ্ছিলাম। যে আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। ওরা পারে নাই, এটা ওদের ব্যাপার। ওদের ভাগ্যে ছিল না, তুমি পারবা। এরকম ফিল হচ্ছে। পরে যাওয়ার পর আমাকে বলছে, "আপনি ১০ নাম্বার কাউন্টারে যান।" এখানে সিস্টেম হচ্ছে প্রতি কাউন্টারে ৩ জন করে দাঁড়ায়। একজন যখন চলে যায় তখন আরেকজনকে নিয়ে আসে। ওরা ৩ জনকে রাখে। প্রতি কাউন্টারে ৩ জন করে রাখছিল। পরে হচ্ছে আমাকে ১০ নাম্বার কাউন্টারে পাঠাইছে এবং ১০ নাম্বার কাউন্টারে যিনি ছিলেন ওই যে বলছিলাম আপনাদেরকে যে গোল্ডেন চুল ছিল একটু মুডি টাইপের উনি। তো হওয়ার পর আমি ৩ নাম্বারে দাঁড়াইছি। দাঁড়ানোর সময় তো আমি জাস্ট ওই টাইমে দাঁড়ায় আমি ইনস্ট্যান্ট আমি আয়াতুল কুরসি পড়তেছিলাম, দোয়া পড়তেছিলাম। একদম। আমার হাতে ফাইল ছিল, পাসপোর্ট ছিল আর আমি এভাবে দোয়া পড়তেছিলাম। তো ১ম এ আমরা তো ৩ জন দাঁড়াইছি, আমি ৩ নাম্বার। ১ম যে মেয়েটা দাঁড়াইছে, ও ফার্স্ট এ গিয়ে বলছে ওর কথা আমি শুনতেছিলাম। ও গিয়ে বলছে যে, "আমি কি বাংলায় কথা বলতে পারি? আমি বাংলায় ইন্টারভিউ দিতে চাচ্ছি।" পরে উনি আসলে বাংলা বুঝেন না। তো আরেকটা অফিসারকে আনছেন, উনি বাংলাদেশী ছিলেন। সে তার ভিসায় মানে এরকম ছিল তার হাসব্যান্ড থাকে ইউএসএ তে। এবার সে মানে যাইতে চাচ্ছে ওর হাসব্যান্ডকে দেখতে বা ওই টাইপের কিছু একটা ছিল। তখন তাকে জিজ্ঞেস করছে যে, "আপনাদের বিয়ে কবে হইছে? আপনাদের বিয়ের কাবিন" এই সে অনেক কিছু জানতে চাইছে এবং সে খুব সুন্দর বাংলায় কথা বলছে। এবং লাস্টে সে যখন বাংলায় জিনিসগুলা বলতেছিল তখন ওই বাংলাদেশের যে অফিসারটা উনি তাকে ওই জিনিসগুলা বুঝায় দিতেছিলেন। ইংলিশ যে অফিসার উনাকে। এবং উনি অনেক খুশি মানে অনেক ভালো মুড নিয়ে ওই উনার কথাগুলো শুনতেছিলেন। দেন লাস্টে আলহামদুলিল্লাহ ওই আপুটার ভিসা মানে একসেপ্ট করছে। আমি চিনি না যদিও। বাট আমার অনেক ভালো লাগছে ওটা দেখার পরে। 2nd ডে যে আপুটা দাঁড়াইছে তার সাথে কথা-টথা বলছে। বলার পর তাকে রিজেক্ট করে দিছে। কেন রিজেক্ট করছে আমি জানি না। খুব সুন্দরভাবে কথা বলতেছিল কিন্তু ভিসা রিজেক্ট। এবার 3rd এ আমি। আমি আসার সাথে, সাথে হচ্ছে আমি গ্রিটিংস দিলাম। গুড মর্নিং অফিসার, হাউ আর ইউ ডুইং টুডে? দেন উনি আমার সাথে কথা বললেন এবং ফার্স্ট এ আমি যেটা চেক করছিলাম মানে আমাকে আপু ভাইয়া বারবার বলছে বাট অন্যান্য আপু ভাইয়া বলছে আই কনট্যাক্ট রাখার ট্রাই করবেন। তো আমি চেষ্টা করছি যতটুকু পারি নিজেকে রিল্যাক্স রাখার, কাম রাখার। তো আমি হচ্ছে আই কনট্যাক্ট রাখছি, গুড মর্নিং বললাম। বলার পর উনি আমার দিকে তাকাইছিলেন। ওটা খুব ভালো লাগছে। যে তাকাইছেন, তাকানোর পর উনি আমার আনসার নিলেন, গুড মর্নিং বললেন। দেন পাস মি ইউর I-20 অ্যান্ড ডকুমেন্ট ওই যে I-20 আর পাসপোর্ট আরকি দেওয়ার কথা আরকি। তো তারপর দিলাম। দেওয়ার পর উনি আমার ডিএসএ চেক করতেছিলেন। করার পর আমাকে ফার্স্ট এই জিজ্ঞেস করছেন, "হোয়াই ওহাইও?" আমার ইউনিভার্সিটি ছিল ওহাইও ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট ছিল নার্সিং। এবং আমাকে জিজ্ঞেস করছেন, "হোয়াই ওহাইও?" এবার ২ সেকেন্ডের জন্য একটু
ভয় লাগতেছিল যে ওহাইও ইউনিভার্সিটি অর ওহাইও স্টেট কি বলবো। দেন আল্লাহর নামে আমি ওহাইও ইউনিভার্সিটি কেন সেটা বলছি। পরে যখন আমি বললাম আনসারটা, তারপরে মানে বুঝলাম আমি যে না, ঠিক ওয়েতে তুমি আগাইতেছো। উনি এটাই জানতে চাইছেন। আমি তখন হাত হাত মানে বারবার খুলতেছিলাম, বন্ধ করতেছিলাম। মানে নার্ভাসনেস কাটানোর যতটুকু ট্রাই করা যায় আরকি সর্বোচ্চটা ওই টাইপের। পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করলেন হোয়াই ওহাইও? আমি একটু বলার পর যখন আমি বললাম যে আমি $11,000 স্কলারশিপ পাইছি ২ টা ডিফারেন্ট ক্যাটেগরিজ থেকে। তখন আমাকে সাথে, সাথে উনি স্টপ করে দিছেন। যে জিজ্ঞেস করছেন হোয়াই? মানে কেন আমি স্কলারশিপটা পাইলাম? তখন আমি বলছি যে মানে আমাকে জিজ্ঞেস করছেন তুমি স্কলারশিপ কেন তারা তোমাকে দিল? তখন আমি বললাম যে আমাকে স্কলারশিপের জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় নাই। উনারাই আমাকে দিছেন আমার প্রিভিয়াস রেজাল্ট এর উপর বেস করে। তখন জিজ্ঞেস করছে যে তোমার প্রিভিয়াস রেজাল্ট কি ছিল? তখন আমি বললাম যে আমার এসএসসি তে এটা ছিল, এইচএসসি তে এই পয়েন্ট ছিল এবং আইএলটিএস এ এই স্কোর ছিল। পাশাপাশি আমার কিছু কো-কারিকুলার এক্টিভিটিস এর কথা আমি বললাম। এই সবগুলো উনি শুনলেন। শোনার পরে উনি বললেন, "গ্রেট।" তারপরে জিজ্ঞেস করছেন যে, "তোমার স্পন্সর কে?" আমি বললাম, "স্পন্সর কি করে?" বললাম। হ্যাঁ, স্পন্সর কি করে যখন আমি বললাম, আমি একটু বলার পর উনি আমাকে থামায় দিছেন। বেসিক্যালি আমার বাবা হচ্ছে ট্রাভেলস এজেন্সিতে জব করে। ট্রাভেলস ইন্ডাস্ট্রিতে উনি ওনার। ওটা বলার পর সে বুঝে নাই। সে জিজ্ঞেস করছে, "বেসিক্যালি এটা কিসের জব?" তখন আমি বললাম যে, "ইটস ট্রাভেল ইন্ডাস্ট্রি।" মানে ট্রাভেলস এজেন্সি আরকি বাংলাদেশের। এবং এটা ৩ টা মানে ইটস আ থ্রি সিস্টার কনসার্ন এটা আমি বললাম। বলার পর উনি আমাকে আর কোন প্রশ্নই মানে থামাই দিছেন। আর কোন এই রিলেটেড কোন কথাই উনি আমাকে জিজ্ঞেস করেন নাই আরকি। দেন জিজ্ঞেস করছেন, "হোয়াট ডাস ইউর মাদার ডু?" আমি আমার মা কি করে সেটা বললাম। বলার পর উনি আমাকে জিজ্ঞেস করছে, "তোমার ক্লাস কবে থেকে শুরু হবে?" এবং সে যতটুকু আমার সাথে কথা বলতেছে যতক্ষণ, সে ধীরে, ধীরে হচ্ছে আমার সাথে খুব ফ্রেন্ডলি ওয়ে তে কথা বলছিল। এটা আমার খুব ভালো লাগতেছিল। এবং একটা টাইম পরে মোটামুটি ১ মিনিট পরে আমিও এটা না মানে ইজি হয়ে গেছিলাম। যে না ওকে ফাইন হচ্ছে, সুন্দর হচ্ছে। এই টাইপের। যদিও কোন প্রশ্নের আনসার সে পুরাপুরি শুনে নাই। মা কি করে এইটুকু বলছে, বলার পর থামাই দিছি। মানে মেইন জিনিসটা শুনছে, শোনার পরে জিজ্ঞেস করছে, "তোমার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে?" তখন আমি বললাম যে, "২৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে।" দেন দেন আমাকে বলছে, "ওকে, কংগ্রাচুলেশনস অ্যাপ্রুভিং ইউর ভিসা।" তো এটা যখন বলছে, আমি একটা বোকার মতো কাজ করছি। তখন হচ্ছে আমি থ্যাংক ইউ অফিসার মনে হয় ৫ বার মনে হয় ৬ বার বলে ফেলছে। সে লাস্টে হাসি দিয়ে দিছে আমার অবস্থা দেখে। এইটা খুব খারাপ ছিল। পরে রিগ্রেট ফিল হচ্ছিল যে আচ্ছা এত পাগলামি না করলেও পারতাম। দেওয়ার পর হচ্ছে আমি মানে আমাকে দিছে হচ্ছে হোয়াইট লিফলেট যেটা ওইটা, সাদা। এবার আমি ওইটা নিয়ে আমার মনে হয়েছে আমি একবার বলে ফেলি যে, "না আমি ব্লু লিফলেটটা নিতে চাই।" পরে মনে হয় যে না এত লুক ভালো না। নিয়ে বের হয়ে যাও আস্তে, আস্তে। তো নেওয়ার পর হচ্ছে চলে আসলাম। এবার আমি ভিতরেই হচ্ছে কতক্ষণ লাফালাফি করতেছিলাম। মানে একটু ক্রিঞ্জ টাইপের মোমেন্ট ছিল এটা। অনেকক্ষণ ভিতরে নাচানাচি করছি। করার পর হচ্ছে আমি তো মানে দৌড় দিছি একটা। মানে যাওয়ার পর হচ্ছে এখানে দেখি গেট বন্ধ। মেইন গেটটা বন্ধ। প্রচুর বৃষ্টি ছিল ঐদিন।